আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে 2019 সালে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চ রুল জারি করে এই আদেশ দেন। ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আর কোনো বাধা রইল না। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, প্রজ্ঞাপনটি সংবিধানের লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়ের কোনো আইনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে তাও উল্লেখ নেই। প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কর্মী। 2019 সালে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা গতকালকে রিট রেডি করেছি, আজকে ফাইল করে হিয়ারিং করেছি। মাননীয় আদালত এটার উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে, ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আবারও ছাত্র রাজনীতি চালুর জোর দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবির নেতারা। তা না হলে মৌলবাদী রাজনীতির অনুপ্রবেশ ঘটবে বলে মনে করেন প্রকৌশলীদের এই সংগঠনের সভাপতি আব্দুস সবুর। একাডেমিক কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় আনার তাগিদ দেন তারা। পরে এই বিষয়ে বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার জানিয়েছেন, ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না শিক্ষক শিক্ষার্থী মিলে সেই সিদ্ধান্ত নেবে। আলোচনা হোক, তারপর বলা যাবে শেষ পর্যন্ত কি হবে। গত 3 দিনে বুয়েটে থমথমে পরিস্থিতি থাকলে এদিন শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। যদিও এর আগে আন্দোলনকারীরা জানায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে তাদের আন্দোলন চলবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সুতরাং তাদের কাছে আমরা আরো বেশি দায়িত্বশীল আচরণ আশা করি। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ড যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয় একটা স্ট্যাটিউটরি বডি, সুতরাং তার বিধিবদ্ধ আইন কানুন আছে। তারা তাদের কোনো কনসার্ন থাকলে, দাবি থাকলে প্রশাসনের কাছে বলবে। অবাধ সুষ্ঠু রাজনীতি পারে এই ক্যাম্পাসকে আগামী দিনে সুন্দর একটি ভবিষ্যৎ রচনা করতে, এর কোনো বিকল্প নেই। তাদের মুক্ত চিন্তা থাকতে হবে, নাহলে কিন্তু সে চিন্তা করবে আমি দেশকে চিনি না, আমি বুয়েট ক্যাম্পাসকে চিনি, আমি এখানে পাশ করে বাইরে চলে যাবো। এই চিন্তাটা তারা মুক্ত হতে পারে। তাদেরকে মুক্ত চিন্তার মধ্যে আনার জন্য কি করণীয় আছে ওনারা বলতে চাচ্ছেন যে আপনাদের সেভাবে একটা পরিকল্পনা করা দরকার, যাতে ছাত্ররা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সাথে রাজনীতি করতে পারে, সেখানে কোনো যেন অপরাজনীতি না থাকে। তো সেটার আমরা এখানে আলোচনা হয়েছে এবং আমরা যেটা পেয়েছি সেই অনুযায়ী আমরা আমাদের শিক্ষকদের সাথে এবং একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট আলোচনা করব। 9 এপ্রিল ঈদের বাড়তি ছুটির আবেদন নাকচ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইন শৃঙ্খলা কমিটির এ সুপারিশ নাকচ হয় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলাদেশের স্ট্যাম্পের সংকলন বিষয়ক বই মুজিব ও মুক্তিযুদ্ধ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশিত বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিকেলে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ সচিব। আগামী 21 মে দ্বিতীয় ধাপে 161 উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের 30তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসির সচিব জাহাঙ্গীর আলম বলেন, দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 23 এপ্রিল, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। প্রতীক বরাদ্দ 2 মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র পুরোটাই অনলাইনে দাখিল করতে হবে। জামানতের টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারবেন বলেও জানান ইসি সচিব। সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলটি এক যুগেরও বেশি সময় ধরে অকেজো হয়ে পড়ে আছে। নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার যন্ত্রপাতি সহ নানা সম্পদ। ফলে মিলের ভিতরে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। মিলটি পুনরায় চালুর দাবি বেকার শ্রমিক কর্মচারীদের। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, আরও জানাচ্ছেন আশিকুর রহমান।
1980 সালে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় প্রায় 30 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় সুন্দরবন টেক্সটাইল মিলস। 1983 সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় মিলটিতে। এতে কর্মসংস্থান হয় প্রায় 2000 মানুষের। কিন্তু অব্যাহত লোকসানের কারণে 2007 সালের জুন মাসে সরকারিভাবে লে অফ ঘোষণা করা হয় মিলটি। পরবর্তীতে সার্ভিস চার্জের মাধ্যমে চালু করা হলেও 1 বছর যেতে না যেতেই সেই উদ্যোগও ব্যর্থ হয়। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মিলটি। এখন মিল তালাবদ্ধ অবস্থায় আছে, কোনো মেশিনপত্র এখন অচল অবস্থায় এক পর্যায়ে। মিলটা এখন বন্ধ, পরিপূর্ণভাবে বন্ধ আছে, এটা আমাদের খুবই খারাপ লাগে। নতুন করে যদি এটা চালু করা যায় তাহলে এটা আমি মনে করি যে এই অঞ্চলের ব্যাপক মানুষের কর্মসংস্থানের একটি জায়গা হতে পারে। মিলের ভেতরে বন জঙ্গলে ভরে গেছে, বিরাজ করছে ভুতুরে পরিবেশ, একই সাথে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। বিগত 1.5 যুগ ধরে মিলটি পুনরায় চালুর উদ্যোগ নেয়ার কথা থাকলেও তা আজও আলোর মুখ দেখেনি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মিলগুলো চালানোর উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটা এখনো চলমান, বিভিন্নভাবে সর্বোত্তম চেষ্টা আমাদের চলছে। তবে জেলা প্রশাসক বলছেন, মিলের অব্যবহৃত জমিতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন করে আবার টেক্সটাইল মিলটিকে চালু করাটা ফিজিবল হবে কিনা, লাভজনক হবে কিনা, এটা গবেষণার বিষয়। তো আমরা চিন্তা করছি যে ওই জায়গাটাতে একটা ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট করা, যাতে এখানে এই টেক্সটাইল বিষয়ে উচ্চতর পড়াশোনার সুযোগটা পায় স্থানীয় সাতক্ষীরা বা এই অঞ্চলের ছাত্রছাত্রীরা। সুন্দরবন টেক্সটাইল মিলটি পুনরায় চালু করে বেকার শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে বিকাশ ঈদ কেনাকাটার সংবাদ। রমজানে ইফতার ও সেহরিতে যে কোনো খাবারের বিল বিকাশে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক। মাস জুড়ে বিকাশের দেওয়া এই অফার চলবে নির্দিষ্ট আউটলেটগুলোতে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। সারাদিন রোজা শেষে ইফতারে সারাদিনের ক্লান্তি কেটে যায় বাহারি মুখরোচক খাবারে। তাই রমজানে ইফতার ও সেহরিতে যে কোনো খাবারের বিল বিকাশে পেমেন্ট করলেই গ্রাহকরা পেয়ে যাচ্ছেন 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শেফস টেবিলের ক্রিস্প, উৎসব, গ্রিনস অ্যান্ড সিডস, সো জুসি সহ বিভিন্ন ফুড স্টলে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ইফতার এবং সেহরি দুটোই সেল হচ্ছে, আর এখানে বেশি হচ্ছে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে বাংলার আইটেমের মধ্যে বিরিয়ানি আছে, কাচ্চি আছে এবং ক্রিস্প আছে। এখানে আমাদের ক্রিস্পে আপনার দেখা যাচ্ছে যে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, সোজুসি আছে, উৎসব গ্রিনস অ্যান্ড সিডস আছে। ওইখানে আমাদের বিভিন্ন সালাদ আইটেমস আছে, সো ওগুলো মোটামুটি ভালোই চলে। আমাদের এখানে বর্তমানে একটা অফার চলতেছে, যেটা হচ্ছে বিকাশে পেমেন্ট করলে 10% ক্যাশব্যাক পাবে কাস্টমার। বিল পেমেন্টে ক্যাশব্যাকের পাশাপাশি কুপন কোডেও থাকছে বিশেষ ডিসকাউন্ট। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। গোপালগঞ্জ জেলা শহরের ভিতর দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী বৈরাগী খালের অবস্থা এখন একেবারে নাজুক। দখল, অযত্ন, অবহেলা, সংস্কারের অভাব আর ময়লা আবর্জনায় নর্দমায় পরিণত হয়েছে খালটি। অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে মশার যন্ত্রণায় বিপাকে শহরবাসী। গোপালগঞ্জ থেকে চৌধুরী হাসান মাহমুদের পাঠানো ভিডিও চিত্র ও তথ্য ভিত্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। গোপালগঞ্জে খালটির জন্ম মধুমতি নদীর শাখা থেকে। প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্য এ খালটি শহরের থানাপাড়া থেকে শুরু হয়ে মিয়াপাড়া ও নিচুপাড়া অতিক্রম করে পার্শ্ববর্তী বোরাশির বিলে গিয়ে শেষ হয়েছে। একসময় খরস্রোত খাল হিসেবেই পরিচিত ছিল এটির। সে সময় এলাকার মানুষ খালটি ব্যবহার করে নৌযানে বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে আসত। কালের বিবর্তনে রাস্তাঘাটের আধুনিকায়ন, দখল এবং সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে খালটি। বাসাবাড়ির ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে খালের বিভিন্ন অংশ। পানিও আসে না, ময়লায় পরিণত হয়েছে, ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। এই খালের এই অবস্থার কারণে এই জায়গার মানুষ এখন অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। মশা মাছি, এখানকার মশা মাছি এমন পরিমাণ হয়েছে, এই জায়গায় বসবাস করাই অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। এই খালটার ভিতরে এখন চারিপাশে ডাস্টবিনের ময়লা হয়ে গেছে। মনে করেন এখানে আমরা বসত করে এই যে হাউসটা, এখান থেকে পানিও ধরতে পারি না, ময়লার গন্ধের জ্বালা। বৈরাগীর খালটিকে সংস্কার ও দখলমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা নিয়েই আমরা আমাদের জেলা প্রশাসন এইসব খালের সংস্কার বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ বলেন,
এছাড়া ড্রেজিং বলেন, সেই কাজগুলি আমরা করব। তা আমরা হচ্ছে এটা করব, আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি সামনের দিনগুলিতে আপনারা আমাদের এই অগ্রগতির দৃশ্যমান রূপটা দেখতে পাবেন। দ্রুত সংস্কারের মাধ্যমে খালটির পানি প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল আর্থিক সেবা প্রদানকারী নগদের ঘোষণা করা দেশের বৃহত্তম ঈদ ক্যাম্পেইনে প্রথম জমি জিতে নিয়েছেন গার্মেন্টস কর্মী রাসেল আহমেদ ও তার দল। এই দলে আরও ছিলেন মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ রাজীব। সম্প্রতি প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টেই এই জমি হস্তান্তর করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। কুমিল্লার ছেলে রাসেল ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তিনি শুরু থেকে নগদ গ্রাহক। এই ক্যাম্পেইন শুরুর পর তিনি একটি প্রখ্যাত জুতা বিক্রেতার আউটলেট থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করে জুতা কিনেছিলেন। ফলে তিনি এই ক্যাম্পেইনে দল তৈরি করার জন্য যোগ্য হন। এরপর রাসেল তার দুই বন্ধু রাজীব ও রুবেলকে নিয়ে এই দলটি করেন। ঈদের পোশাক তৈরিতে অবিরাম পরিশ্রম করে ভৈরবের মিনি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। কম দামি কাপড় দিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য রং বেরঙের পোশাক তৈরি হচ্ছে এখানে। এসব পোশাক ভৈরবের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে দেশের ভিন্ন স্থানে। ভৈরব প্রতিনিধি তহিন মোল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভৈরবের শতাধিক মিনি গার্মেন্টস কারখানায় ঈদের পোশাক তৈরিতে ব্যস্ত প্রায় ৩,০০০ শ্রমিক। প্রতিটি কারখানায় বিরামহীনভাবে চলছে নানা রং ও ডিজাইনের ছেলে মেয়েদের পোশাক তৈরির কাজ। বিভিন্ন বাজার থেকে কম দামে থান কাপড় কিনে নিম্ন আয়ের মানুষের জন্য তৈরি করা হচ্ছে এসব পোশাক। এসব পোশাক ভৈরবের স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিস্তীর্ণ হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে। তবে এবারের ঈদে ভিন্ন চিত্র। রোজার অর্ধেক চলে গেলেও তৈরি পোশাকের সিংহভাগই রয়ে গেছে কারখানায়। আমরা যে টার্গেট ছিল যে পরিমাণ মাল সেল দিব, এ পর্যন্ত এই পরিমাণ মাল সেল হয় নাই। অবস্থা ভালো না, মাল প্রায় অর্ধেক বেশি এখনো রয়ে গেছে। দামি কাপড় আমরা বাজারে বাজারে ঘুরে কিছু সংগ্রহ করি এবং শার্ট প্যান্ট তৈরি করি এবং বাজারে বাজারে নিয়ে বিক্রি করি। এই তাইলে এটার ব্যাপক চাহিদা হয় এবং শ্রমিকরা মোটামুটি ভালো কাজ করে মোটামুটি তারা মজবুত নিয়ে সুখ শান্তিতে আছে। এইসব ফ্যাক্টরিতে যে সমস্ত মালামাল তৈরি হয় তা শুধু ভৈরব না, বাংলাদেশের বহু জায়গাতে এইসব মালামাল আমরা সাপ্লাই দিতেছি। ইতিমধ্যে জেলায় শতাধিক গার্মেন্টস গড়ে উঠেছে। এ সকল কারখানায় এক একজন শ্রমিক উপার্জন করছেন দৈনিক 250 থেকে 300 টাকা। আবার অনেকে কাজ করছেন মাসিক বেতনের ভিত্তিতেও। দ্রব্যমালের জিনিসপত্র যে দাম, এই তুলনায় আমার কাজ করে পোষায় না, তো কি করবো, শিখে পড়ছি, অন্য কাজ করতে পারি না, সেই কারণে এগুলি লেগে থাকি। নিজের খরচেও না, সংসার কি চলবো, সংসার আমরা অনেক কষ্ট করে চালাইতেছি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেস খেলার খবর। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার আগ্রাসী বোলিং আক্রমণে চাপে পড়েছে বাংলাদেশ। আগের দিনের 1 উইকেটে 55 রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। 28 রানে অপরাজিত থাকা জাকির হাসান ফার্নান্ডোর বলে 4 মেরে ক্যারিয়ারের চতুর্থ 50 করেন, কিন্তু দলের 86 রানের মাথায় 54 রানে থাকা জাকিরকে সাজঘরে পাঠান ফার্নান্ডো। এরপরই বাংলাদেশের উপর দিয়ে লঙ্কান সুনামি বয়ে যায়। নাজমুল হোসেন শান্ত এবং তাইজুল ইসলাম আউট হলে 105 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ছিল 4 উইকেটে 115 রান। বিরতি থেকে ফিরে সাকিব আল হাসান এবং লিটন দাসের উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ। শাহাদাতের বিদায় 148 রানে 7 উইকেটে পরিণত হয় স্বাগতিকরা। টেল এন্ডারদের নিয়ে মুমিনুল হক বিপর্যয় রোধের চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 168 রান। প্রথম ইনিংসে 531 রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।